বইয়ের মলাট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, পড়ছিলাম মধ্যযুগের খ্রিস্টান ও মুসলিমদের মধ্যকার ধর্মযুদ্ধ ক্রুসেড যুদ্ধের ইতিহাস ভিত্তিক উপন্যাস ক্রুসেড সিরিজ। এই উপন্যাসে ক্রুসেড যুদ্ধে মুসলমানদের পক্ষে সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর বীরত্বগাথার সাবলীল ও ঔপন্যাসিক বর্ণনা তুলে ধরেছেন ঔপন্যাসিক আসাদ বিন হাফিজ। তার রচিত এই উপন্যাসের সিরিজটি আমি বইয়ের মলাট চ্যানেলে সিজন আকারে প্রকাশ করছি। আজকে এর দ্বিতীয় সিজনের পঞ্চম পর্ব পড়ছি। আশা করছি ভালো লাগবে, আর আপনাদের উৎসাহে আমাকে বাকি পর্বগুলো দিতে শক্তি যোগাবে। তাই শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। একটু আগে যে দুশ্চিন্তা এসে ভর করেছিল তাঁবুর ভেতর, সকলের চেহারা থেকে সে দুশ্চিন্তা বিদায় নিয়ে সেখানে সংকল্পের এক অনড় দৃঢ়তা ফুটে উঠল। প্রত্যেকের চেহারায় সেই দৃঢ়তার ছবি অটল ভাস্কর্যের মতো স্থির হয়ে আছে। সুলতান আইয়ুবীকে বলা হয়েছিল মিশরে ক্রুসেডারদের ধ্বংসাত্মক কাজ বেড়ে গেছে এবং সেখানে বিদ্রোহের আশঙ্কা আছে, কিন্তু পরিস্থিতি কতটা ভয়াবহ তার কিছুই তাকে খুলে বলা হয়নি। প্রকৃত ঘটনা আরও ভয়াবহ। তার অনুপস্থিতির সুযোগ নিয়ে খ্রিস্টানরা মুসলমানদের মধ্যে বিভেদের বীজ বপন করে রেখেছে। সেনাবাহিনী, সরকারি অফিসার এবং শাসকদের মধ্যে বিভিন্ন দল উপদলে ভাগ করে ওদেরকে খেলাচ্ছে খুব সচেতনভাবে। তকিউদ্দিন সুদানে অভিযান নিয়ে চলে যাওয়ার কয়েকদিন পরেই তিনি খাদ্য রসদ চেয়ে পাঠান। সংবাদ বাহককে বলে দেন যত তাড়াতাড়ি সম্ভব রসদ পাঠাতে বলবে, কিন্তু দুদিন চলে যাওয়ার পরও রসদ পাঠানোর কোনো উদ্যোগ না দেখে সে সরকারি রসদ ভাণ্ডারের প্রধান নির্বাহীর সাথে দেখা করে। তার প্রশ্নের জবাবে তিনি বলেন, রসদ না থাকলে পাঠাবো কোত্থেকে? একসাথে 2 সমরাঙ্গনে পাঠানোর মতো পর্যাপ্ত রসদ আমার কাছে জমা নেই। এক পারা যায় আইয়ুবীর সৈন্যদের ক্ষুধার্ত রেখে ওদের চাহিদা মেটানো, আর পারা যায় কায়রোর বাজারের সমস্ত খাদ্যশস্য কিনে সেখানে দুর্ভিক্ষ সৃষ্টি করে। তুমি আমাকে এর কোনটা করতে বলো? এরপর সে খাদ্য বিভাগের সচিবের সাথে দেখা করে। সচিব সুলতান আইয়ুবীর এক সময়ের সঙ্গী ও বন্ধু ছিলেন। তিনিও প্রায় একই ধরনের কথা বললেন। তার বক্তব্যে আর সন্দেহ করা চলে না। ফলে খাদ্যশস্যের ঘাটতি আছে স্বীকার করেও তাকে অনুরোধ করা হলো যে কোনো প্রকারেই হোক সমর সেক্টরে খাদ্য পাঠানোর। এই অনুরোধের পর সচিব রসদের ব্যবস্থা করলেন বটে, তবে তাতে 5 দিন সময় অতিবাহিত হয়ে গেল। পঞ্চম দিন রসদ নিয়ে কাফেলা রওনা হলো। উট ও খচ্চরের বিরাট এক কাফেলা। তকিউদ্দিন খাদ্যশস্য পাহারা দেওয়ার জন্য কাফেলার সাথে অশ্বারোহী সৈন্য পাঠানোর জন্য বলে দিয়েছিলেন। সচিবকে বলা হলো সে কথা। তিনি তাতে আপত্তি জানিয়ে বললেন, এর কোনো প্রয়োজন নেই, রাস্তাঘাট যথেষ্ট নিরাপদ আছে। তাছাড়া মিশরে এখন যে পরিমাণ সৈন্য আছে এখানেই তাদের প্রয়োজন রয়েছে। ফলে কোনো রকম পাহারা ছাড়াই রসদপত্র পাঠিয়ে দেওয়া হলো। রসদ পাঠানোর 6 দিন পর সংবাদ এলো রাস্তায় সুদানি শত্রুরা সমস্ত রসদ ও রসদবাহী উট গাধা ছিনিয়ে নিয়ে গেছে আর আরোহীদের সকলকে হত্যা করেছে। কায়রোর শাসক ও সেই সচিব, প্রশাসক ও সেই সচিব এই সংবাদে খুব অস্থির হয়ে উঠলেন এবং কোনো সাধারণ ব্যাপার নয়। সুদানের যুদ্ধ চলাকালীন সৈন্যের প্রয়োজন অনুভব করেও তার অস্থিরতা বেড়ে গেল। তিনি ভান্ডার কর্মকর্তাকে বললেন, জরুরি ভিত্তিতে সেই পরিমাণ খাদ্যশস্য সংগ্রহ করে পাঠাও। উত্তরে সে বলল, বাজারে খাদ্যশস্যের ঘাটতি আছে। ব্যবসায়ীদের খাদ্যশস্য আমদানি করতে বলতে হবে। মজুতদারদের গুদাম খুলে আমি দেখেছি, সব গুদাম খালি। মাংসের জন্য দুম্বা বা বকরির কোনো ব্যবস্থা নেই। খোঁজ নিয়ে দেখা গেল মিশরের যে সৈন্য আছে তারাও পুরোপুরি রেশন পাচ্ছে না। ফলে সৈন্যদের মধ্যে অস্থিরতা, অসন্তোষ বিরাজ করছে। ব্যবসায়ীরা বলল, গ্রাম থেকে কোনো খাদ্যশস্য বাজারে আসছে না। আলী বিন সুফিয়ানের গোয়েন্দা বিভাগকে হঠাৎ করে এই খাদ্য ঘাটতির কারণ অনুসন্ধানের জন্য তৎপর হতে বলা হলো। তারা খোঁজ নিয়ে দেখলো কায়রোর বাইরে থেকে লোকজন গ্রামে আসে আর বাজার দরের বেশি দাম দিয়ে সকল পশু ও খাদ্যশস্য কিনে নিয়ে যায়। এর অর্থ হলো দেশ থেকে খাদ্যশস্য অন্য দেশে পাচার হয়ে যাচ্ছে। তখনই আলী বিন সুফিয়ানের মনে পড়ল 3-4 বছর আগে সুলতান আইয়ুবী মিশরের সেনাবাহিনীতে ব্যাপক রদবদল করেছিলেন। তখন অধিকাংশ সেনা সদস্যই ছিল সুদানি বাসিন্দা। বিদ্রোহের অপরাধে তাদের তিনি বরখাস্ত করেন।
পরে সীমান্ত এলাকার কৃষিযোগ্য জমিতে তাদের পুনর্বাসিত করেন। তারা তাদের উৎপাদিত শস্য মিশরের বাজারে বিক্রি করা বন্ধ করে দেওয়ার ফলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ তথ্য উদ্ঘাটিত হওয়ার পর খাদ্যশস্য সংগ্রহের কাজ সেনাবাহিনীর ওপর ন্যস্ত হলো। রাত দিন দৌড়াদৌড়ির পর তারা যে যৎসামান্য খাদ্যশস্য সংগ্রহ করতে পারল তা সুদানের সেক্টরে পাঠিয়ে দেওয়া হলো। খাদ্য সচিবের কাছে এ সমস্যা জটিল হয়ে দেখা দিল। এর আগে এমন খাদ্য ঘাটতি আর কোনো দিন হয়নি। তার ভয় হলো, যদি সুলতান আইয়ুবী রসদ চেয়ে পাঠান তবে কি জবাব দেবেন? সুলতান আইয়ুবী কিছুতেই স্বীকার করবেন না মিশরে খাদ্য ঘাটতি আছে, দেশের দুর্ভিক্ষ বিরাজ করছে। এই সমস্যার সমাধান করার জন্য 3 সদস্যের একটি কমিটি গঠন করা হলো। এই কমিটির একজন ছিলেন হাকিম আল ইদ্রিস, তিনিই এই কমিটির প্রধান ছিলেন। অন্য দুজন ছিলেন বেসামরিক প্রশাসনের 2 পদস্থ কর্মকর্তা। কমিটি বৈঠকে বসল। আল ইদ্রিসকে অপর 2 সদস্য বলল, সুলতান আইয়ুবী একই সাথে 2 দিকে রণাঙ্গন খুলে ভীষণ ভুল করেছেন। তকিউদ্দিন সুদানে গিয়ে এখন আত্মরক্ষার যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। ফিলিস্তিন মুসলমানদের জন্মভূমি, আল ইদ্রিস বললেন। সেখান থেকে ক্রুসেডারদের বের করা মুসলমানদের জন্য ফরজ। মুসলমানরা ওখানে কীটপতঙ্গের মতো জীবনযাপন করছে। সেখানে পর্দানসীন মুসলিম মহিলাদের ইজ্জত আবরু নিরাপদ নয়। মসজিদ সমূহ ঘোড়া রাস্তা বলে পরিণত হয়েছে। এইসবই মিথ্যা দোষারোপ, একজন বলল। আপনি কি স্বচক্ষে দেখেছেন খ্রিস্টানরা মুসলমানদের ওপর জুলুম করেছে, অত্যাচার করছে? আমি অত্যন্ত বাস্তব ও সত্য কথা বলেছি, ইদ্রিস বললেন। আপনি যা জানেন তা সত্য নাও হতে পারে। আমার মনে হয় আমাদের কাছে সত্য গোপন করা হচ্ছে, অন্য সদস্য বলল। সুলতান আইয়ুবী সম্মানিত ও প্রশংসাযোগ্য ব্যক্তি, কিন্তু তাই বলে আমাদের সত্য কথা বলতে ভয় পাওয়া উচিত নয়। সুলতান আইয়ুবীকে সাম্রাজ্যবাদী নেশা পেয়ে বসেছে। তাকে এই নেশা কোথাও স্থির হয়ে শান্তিতে বসতে দিচ্ছে না। তিনি আইয়ুবী বংশকে রাজবংশে পরিণত করতে চান। সেই সদস্য আরও বলল, ক্রুসেড বাহিনী এক সর্বজয়ী বাহিনী, আমরা তার মোকাবেলা করতে পারবো না। আর ওরা যে আমাদের শত্রু এমনও নয়। যদি ক্রুসেড বাহিনী আমাদের শত্রুই হতো তবে তারা মিশরের ওপরই আক্রমণ চালাতো। তাদের কাছে এত বেশি সৈন্য আছে যে আমাদের এই ক্ষুদ্র বাহিনীকে কবেই পদদলিত করতে পারত। তারা সুলতান সালাহউদ্দিনের শত্রু হতে পারে, আমাদের শত্রু নয়। আপনাদের কথা আমার কাছে ক্ষমার অযোগ্য, আল ইদ্রিস বললেন। বরং ভালো হতো যদি আমরা যে সমস্যা নিয়ে আলোচনায় বসেছে সে সম্পর্কে কথা বলতাম। এ কথাও আমাদের কাছে সহ্যের বাইরে, অন্য একজন বলল। কেননা একজন মানুষের ইচ্ছার কাছে সমগ্র জাতির কল্যাণ ও শান্তি আমরা কোরবানি দিতে পারি না। আপনি মাত্র 2টি সেক্টর নিয়ে চিন্তিত, আমরা সমগ্র জাতির কথা চিন্তা করছি। রসদপত্রের অবস্থা আপনি নিজেই দেখেছেন, কোথাও পাওয়া যাচ্ছে না। সুদানের সেক্টর থেকে আমাদের সৈন্যরা ফিরে আসছে। আমরা মনে করছি সুদানের রসদ পৌঁছানো বন্ধ রাখা হোক। তাতে সুবিধা হবে এই যে তকিউদ্দিন দ্রুত পিছিয়ে সরে আসবে। তিনি যত দ্রুত সরে আসবেন ততই আমাদের সৈন্যরা মরার হাত থেকে বেঁচে যাবে। এমনও তো হতে পারে আমরা যদি রসদ না পাঠাই তবে আমাদের সৈন্যরা ক্ষুদ পিপাসায় কাতর হয়ে যুদ্ধ করার সামর্থ্য হারিয়ে ফেলবে এবং তকিউদ্দিন তাদের নিয়ে দুশ্মনের ঘেরাওয়ের মধ্যে আটকা পড়ে যাবে, বললেন ইদ্রিস। এ তো আমি অকল্যাণের কিছু দেখি না। শুধু শুধু লড়াই করে আমাদের সৈন্যরা এখন ক্রমাগত মরছে। রসদ না পেলে তারা আত্মসমর্পণ করবে, ফলে প্রাণে বেঁচে যাবে তারা। আমরা ওদের মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনতে পারব। আপনারা কি চিন্তা করে কথা বলছেন? আল ইদ্রিস বেশ রাগত স্বরেই বললেন। আমরা যথেষ্ট চিন্তা করেছি এবং আমাদের চিন্তা খুব স্বচ্ছ ও পরিষ্কার, উত্তরে বলল একজন। সালাহউদ্দিন আইয়ুবী আমাদের ওপরে সামরিক শাসন চালাতে চান। তিনি ক্রুসেডারদের বিরুদ্ধে অনবরত যুদ্ধ চালিয়ে জাতিকে বোঝাতে চান যে জাতির শান্তি ও নিরাপত্তা রক্ষক শুধু সামরিক বাহিনী। জাতির ভাগ্য এখন নির্ভর করছে তাদেরই হাতে। যদি সুলতান আইয়ুবী শান্তি ও নিরাপত্তা চাইতেন তবে একই সাথে দুইটি শক্তির সাথে আগ বাড়িয়ে যুদ্ধ না বাঁধিয়ে আপোষ মীমাংসার পথে প্রচেষ্টা চালাতে পারতেন, শান্তি চুক্তি করতে পারতেন। আল ইদ্রিস এদের কথা শুনে ছটপট করে উঠলেন। তিনি কল্পনাও করেননি সুলতান আইয়ুবীর বিরুদ্ধে এবং ক্রুসেডদের পক্ষে মিশরের মাটিতে দাঁড়িয়ে কেউ প্রকাশ্যে এ ধরনের শব্দ উচ্চারণ করতে পারে। বৈঠকের পরিবেশ ক্রমান্বয়ে উত্তপ্ত হয়ে উঠল এবং উচ্চস্বরে কথা কাটাকাটি শুরু হলো ওদের মধ্যে। কমিটির 2 সদস্য তাকে কথা বলার সুযোগই দিতে চায় না। শেষে তিনি বিরক্ত হয়ে বললেন, আমি এই বৈঠক বাতিল করে দিচ্ছি।
আগামীকালই আমি আজকের আলোচনা ও আপনাদের মন্তব্য লিখিতভাবে যুদ্ধ সেক্টরে মিশরের আমিরের কাছে পাঠিয়ে দেব। তিনি রাগে দাঁড়িয়ে গেলেন। বৈঠক শেষে একজন সদস্যর সাথে 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 সেখান থেকে চলে গেলেন। অন্যজন, যার নাম আরসালান, বসে রইলেন আল ইদ্রিসের সঙ্গে। আরসালান বংশীয়ভাবে সুদানিদের সঙ্গে সম্পর্কিত। সে আল ইদ্রিসকে বলল, আপনি ব্যক্তি পূজারী ও আবেগ দ্বারা পরিচালিত। আমি কিছু কঠিন বাস্তবতা ও নিরেট সত্য আপনার সামনে তুলে ধরতে চাইছি, আর এতে আপনি রেগে গেলেন। আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, আমার বিরুদ্ধে সুলতান সালাহউদ্দিনকে লিখবেন না, তাতে আপনারই ভালো হবে। তার বলার ভঙ্গি এবং স্বরে প্রচ্ছন্ন হুমকি ও চ্যালেঞ্জ ছিল। আল ইদ্রিস তার দিকে বাঁকা নজরে তাকালেন, কিন্তু এর কোনো জবাব দিলেন না। আরসালান আবার বলল, আপনি যদি ইচ্ছা করেন তবে আমি আপনার সাথে এ নিয়ে আলাদাভাবে কথা বলতে পারব। না, তোমার যা বলার এখনই বলতে পারো, আল ইদ্রিস বললেন। আপনি আমার বাড়িতে চলুন। আরসালান বলল, বেশ, রাত হয়ে গেছে, খিদে হয়ে পেয়েছে আমার, চলুন একসাথে বসে খেতে খেতে আলাপ করা যাবে। আপনার সাথে আমি কিছু জরুরি গোপন কথা বলতে চাই। আলোচনা শুনলেই বুঝবেন বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ। আল ইদ্রিস তার সঙ্গে তার বাড়িতে গেলেন। তিনি যখন বাড়ির মধ্যে প্রবেশ করলেন, মনে হলো কোনো রাজা বাদশার মহলে প্রবেশ করেছেন। কিন্তু আরসালান তেমন কোনো খানদানি বড় ঘরের লোক ছিল না। দুজনে বাড়ির ভেতর এক কামরায় গিয়ে বসলেন। একটু পর এক সুন্দরী যুবতী রূপার জগ, গ্লাস ও দুটি পিয়ালা নিয়ে প্রবেশ করলো সেখানে। মেয়েটি কামরায় এসে সবকিছু রাখলো ওদের সামনে। আল ইদ্রিস ঘ্রাণেই বুঝে নিলেন এই শরাবের পিয়ালা। তিনি জিজ্ঞেস করলেন, আরসালান, তুমি তো মুসলিম, তুমি মদ পান করো? আরসালান হেসে জবাব দিলেন, আপনি মাত্র এক চুমুক খেয়ে দেখেন, এর গুণ বুঝতে পারবেন। উর্দিপরা দুই সুদানি খানসামা ভেতরে প্রবেশ করল। তাদের হাতে শাহী খাবারের সুদৃশ্য তৈজসপত্র, প্লেট, ডিশ ইত্যাদি। আল ইদ্রিস খাবারের আয়োজন দেখে অবাক বিস্ময়ে আরসালানের দিকে তাকালেন। আরসালান বলল, অবাক হবেন না আল ইদ্রিস সাহেব, এই শান শওকত বিলাসিতা আপনিও পেতে পারেন। আমিও আপনার মতো সাধারণ জীবনযাপন করতাম, কিন্তু এখন আমার জীবনধারায় যোগ হয়েছে শান শওকত, বিলাসিতা। আমার মনোরঞ্জনের জন্য হারেমে আছে একাধিক রূপসী নারী। আমার কাছে এমন সব মেয়ে আছে যা দামেস্ক, বাগদাদের আমিরদের ঘরেও সচরাচর দেখতে পাওয়া যায় না। মনে রং ধরানো, নেশা জাগানো বিদেশি মদেরও কোনো অভাব নেই আমার। এইসব মেয়ে, এইসব সম্পদ ও মদের নেশা সবই ক্রুসেডারদের করুণার দান। আল ইদ্রিস বলেন, অথচ নারী ও মদ এখন ইসলামী সাম্রাজ্যকে ধ্বংস করে দিচ্ছে। আপনিও দেখছি সালাউদ্দিন আইবের মতো কথা বলছেন। আরসালান বলল, এই তো আপনার দুর্ভাগ্যের কারণ। কি বলতে চাচ্ছ তুমি? আল ইদ্রিস বিরক্ত হয়ে বললেন, তুমি কি আমাকে ক্রুসেডারদের জালে আটকে যেতে বলছো? আমি সামরিক জান্তার গোলাম হতে চাই না, আরসালান বলল। আমি সৈন্যদেরই গোলাম বানাতে চাই। তার একমাত্র পথ হলো সুদানে তকিউদ্দিনকে রসদপত্র ও সৈন্য সাহায্য না দেয়া। তাকে বরং আশ্বাস দিয়ে দিয়ে ধোকায় ফেলে রাখতে হবে। সাহায্য আসছে এই মিথ্যা আশ্বাস দিয়ে নিরাশ করতে হবে তাকে, যাতে তিনি শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতে বাধ্য হন। বোঝাই যাচ্ছে সুদানিরা তাকে আর তার সেনাবাহিনীকে সুদানের মাটিতে চিরদিনের জন্য কবর দিতে যাচ্ছে। আমরা সৈন্যদের পরাজয়ের দায় দায়িত্ব তার ওপর চাপিয়ে দিয়ে তাকে জাতির কাছে হেয় প্রতিপন্ন করব। তারপর জাতি সালাহউদ্দিনের বাহিনী থেকেও মুখ ফিরিয়ে নেবে। আপনি আমার কথা বুঝতে চেষ্টা করুন। এতে আপনার আমার কোনো ক্ষতি হবে না, বরং আপনাকে এর বিনিময় মূল্য যা দেয়া হবে তা আপনি কল্পনাও করতে পারবেন না। আমি তোমার উদ্দেশ্য বুঝতে পেরেছি, আল ইদ্রিস বললেন। তুমি আমার ইমানকে বিক্রি করে দিতে চাও, কিন্তু আমার দ্বারা তা সম্ভব নয়। এভাবে ওদের মধ্যে আরও অনেক কথাবার্তা ও তর্ক বিতর্কের পর আল ইদ্রিস বললেন, তুমি এমন সব ভয়ঙ্কর কথা এত সাহস নিয়ে কী করে বলছো? তুমি কি জানো না এর জন্য তোমাকে গাদ্দারির অভিযোগে গ্রেপ্তার করা হতে পারে? বিচারে তোমার কঠিন সাজা হতে পারে। আপনি ভাবছেন পারে, আমি বলছি পারে না, কারণ আমিও তো বলতে পারবো আপনি আমাকে মিথ্যা দোষারোপ করে গ্রেপ্তার করেছেন। আরসালান বলল, সুলতান আইবি আমার বিরুদ্ধে একটি কথাও বিশ্বাস করবেন না। আল ইদ্রিস এই কথা শুনে যেন বিস্মিত হলেন, তেমনি শঙ্কিতও হলেন। মনে মনে বললেন, এসব গাদ্দার এত বড় দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হলো কি করে? কত ধুরন্ধর আর ভয়ঙ্কর হলে এসব ব্যক্তি এমন দুঃসাহস দেখাতে পারে? এরা কি আগে থেকেই গাদ্দার ছিল, নাকি দায়িত্বপূর্ণ পদ লাভের পর এদেরকে গাদ্দার বানানো হয়েছে?
আল ইদ্রিস একজন মর্দে মুমিন ও সৎলোক ছিলেন। তিনি বুঝতে পারছেন না মানুষ কত নিচে নামলে ইমানকে নিলামে বিক্রি করতে পারে। এই আরসালান একসময় খুবই সাধারণ জীবনযাপন করত, নিম্ন পদে চাকরি করত। কাজের প্রতি তার আন্তরিকতা ও যোগ্যতা দেখে তিনি তাকে প্রমোশনের পর প্রমোশন দিয়ে এ পর্যায়ে তুলে এনেছেন। কিন্তু তার যে এতটা অধঃপতন হয়েছে তা তিনি জানতেন না। তিনি আরসালানকে বললেন, আমি বুঝতে পারছি না তুমি যা বলছো তার কতটা বুঝে বলছো আর কতটা নেশার প্রভাবে। তুমি কি বলছো আর কি করছো সে সম্পর্কে তোমার কোনো ধারণা আছে কিনা? তুমি যে অপরাধ জড়িত তার শাস্তি মৃত্যুদণ্ড। আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, তুমি 1 সপ্তাহের মধ্যে তোমার মত ও পথ পরিবর্তন করবে। আজ থেকে শত্রুদের সাথে সব সম্পর্ক ছিন্ন করবে। আমি তোমাকে রসদ পাঠানোর দায়িত্ব থেকে অব্যাহতি দিলাম। আগামীকাল থেকে তুমি ছুটি ভোগ করবে। আমি তোমার ছুটি মঞ্জুর করানোর দায়িত্ব নিচ্ছি। তুমি শুধু আমাকে আশ্বাস দাও তুমি বর্তমান খেলাফতের ও তোমার জাতির অনুগত ও বিশ্বস্ত থাকবে। এই সিদ্ধান্ত তোমার প্রতি আমার দীর্ঘদিনের স্নেহের ফল ও অনুকম্পা বলে ধরে নেবে। আরসালান আল ইদ্রিসের কথাগুলো শুনলেন ঠিকই, কিন্তু কোনো গুরুত্ব দিলেন বলে মনে হলো না। তার অবজ্ঞা মাখা চাহনির দিকে তাকিয়ে আল ইদ্রিস আবার বলল, দেখো আরসালান, আমার কথাকে তুমি হালকাভাবে নিও না। তুমি জানো যদি আমি প্রয়োজন মনে করি তবে ক্রুসেডারদের সাহায্যে তুমি যে অশালীন আলিশান মহল গড়ে তুলেছ সে মহলেই তো আমি তোমাকে নজরবন্দি করে রাখতে পারবো। 7 দিনের যথেষ্ট লম্বা সময়। যেন এমন না হয় 8ম দিনে তোমাকে এখান থেকে উঠিয়ে নিয়ে জল্লাদের হাতে তুলে দিতে হয়। আল ইদ্রিস উঠে দাঁড়ালেন। দেখলেন আরসালান হাসছে। মুহতারাম আল ইদ্রিস, অত্যন্ত বিনয়ের সাথে বলল আরসালান, আপনার 2টি সন্তান আছে, দুজনই যুবক। হ্যাঁ, তো কি হয়েছে? অবাক হয়ে জানতে চাইলেন আল ইদ্রিস। কিছুই না, আরসালান উত্তরে বলল, আমি আপনাকে শুধু স্মরণ করিয়ে দিলাম আপনার 2টি সন্তান আছে এবং দুজনই যুবক, আর এরাই আপনার একমাত্র বংশধর। আল ইদ্রিস এ কথার কোনো মর্ম উদ্ধার করতে পারলেন না। তিনি তাকে বললেন, শরাব তোমার মাথা খারাপ করে দিয়েছে। এটুকু বলেই তিনি বাইরে চলে গেলেন। আরসালানের মহল থেকে বেরিয়ে আল ইদ্রিস সোজা আলী বিন সুফিয়ানের বাড়িতে চলে গেলেন। তিনি তাকে আরসালানের সব কাহিনী খুলে বললেন। আলী বিন সুফিয়ান তাকে বললেন, আরসালানের নাম আমার সন্দেহেও খাতাতে তালিকাভুক্ত আছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাইনি। গোয়েন্দারা তার ওপর নজর রাখছে। আরসালানের মহল থেকে প্রচণ্ড অস্থিরতা ও অশান্ত মন নিয়ে বেরিয়েছিলেন আল ইদ্রিস। আলী বিন সুফিয়ানের সন্দেহভাজনদের তালিকায় তার নাম আছে এ কথা শুনে কিছুটা শান্ত হলেন তিনি। বললেন, কিন্তু আরসালান গাদ্দারি করছে, এটা কি কল্পনা করা যায়? আলী বিন সুফিয়ান তাকে বললেন, শুধু সে একলা নয়, দেশে বিশ্বাসঘাতকদের একটি সংঘবদ্ধ দল আছে, আর এর বিষ সেনাবাহিনীর মধ্যেও ছড়িয়ে পড়েছে। আলী বিন সুফিয়ানের এ কথায় তার মনে যে প্রশান্তিটুকু এসেছিল তা নিমিষেই উধাও হয়ে গেল। আল ইদ্রিস তাকে বললেন, আমি আরসালানকে সুদানের সেনা সেক্টরের রসদ পাঠানোর দায়িত্ব থেকে বরখাস্ত করেছি। রসদ পাঠানোর দায়িত্ব এখন নিজেই পালন করব ভাবছি, কিন্তু সমস্যা দেখা দিয়েছে জিনিসপত্রের সংকট নিয়ে। আলী বিন সুফিয়ান বললেন, ষড়যন্ত্রকারীরা অত্যন্ত সুকৌশলে দেশের পল্লী অঞ্চলের খাদ্যশস্য ও দুম্বা বকরি দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে। তারাই হাটবাজারে খাদ্যশস্য ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের একটি কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। এদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা দরকার। হ্যাঁ, এজন্য গোয়েন্দা বিভাগকে তথ্য সংগ্রহের কাজে লাগিয়ে দেওয়া হয়েছে। ওরা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ কাজে। তাদের বলে দেওয়া হয়েছে কেউ খাদ্যশস্যের একটি দানাও বাইরে পাচার করছে দেখতে পেলে সঙ্গে সঙ্গে যেন তাকে পাকড়াও করা হয়। দীর্ঘ আলোচনার পর ওরা রসদ পাঠাবার একটা পথ খুঁজে বের করলেন। আল ইদ্রিস এই কঠিন মিশনের দায়িত্ব পালনে এতটাই মনোনিবেশ করলেন যে মন থেকে আরসালানের কথাও বেমালুম ভুলে গেলেন। আরসালান বলেছিল, আপনার 2টি যুবক ছেলে আছে এবং ওরাই আপনার বংশরক্ষক, কিন্তু কেন সে এ কথা বলেছিল তা তিনি বোঝেননি। সন্তানদের ব্যাপারে আল ইদ্রিসের কোনো দুশ্চিন্তা ছিল না, কারণ তারা কেউ বখে যাওয়া সন্তান ছিল না। বংশের সম্মান ও মর্যাদা বজায় রেখেই ওরা এতটা বড় হয়েছে। পাড়াপড়শি তাদের ব্যাপারে সুধারণা পোষণ করে।
কায়রো শহরের অভিজাত সমাজে তারা সজ্জন হিসেবে সুপরিচিত। তিনি সন্তানদের নিয়ে বরং গর্ব ও গৌরব বোধ করেন। সুলতান আইয়ুবের অবর্তমানে কায়রো শহরে পাপের যে স্রোত বয়ে যায়, সেই স্রোতে কেবল সাধারণ মানুষই ভেসে যায়নি, বরং তাদের চেয়েও বেশি ভেসেছে ধনীর দুলাল ও অভিজাত শ্রেণী। বাইরে থেকে দেখতে শহরটা হয়তো সুন্দরই দেখা যেত, কিন্তু এই আপাত সুন্দরের অভ্যন্তরে অন্ধকারের যে কুৎসিত একটা বিশাল জগৎ গড়ে উঠেছিল, সমাজের শত ভালো লোকদের চোখে তা ধরা না পড়লেও আলী বিন সুফিয়ানের গোয়েন্দা বাহিনীর চোখে তা ঠিকই ধরা পড়েছিল। গাছে ঝাঁকি দিলে যেমন টসটসে পাকা ফল টপাটপ নিচে পড়তে থাকে, তেমনি যেসব যুবকদের নিয়ে অভিভাবকরা গর্ব করত, সেই সব সোনার ছেলেগুলো টপাটপ ঢুকে যাচ্ছিল এই অন্ধকারের সাম্রাজ্যে। খ্রিস্টানরা এমন সব জায়গায় এমন সব ফাঁদ পেতে রেখেছিল যে পতঙ্গের মতোই যুবকরা ছাপিয়ে পড়ছিল সেই ফাঁদে। মুষ্টিমেয় হুঁশিয়ার যুবক ছাড়া উঠতি তরুণ ও যুবকরা হারিয়ে যাচ্ছিল যৌবনের মৌবনে। ভালো ভালো কথা, সৎ উপদেশ, মুরব্বীদের পরামর্শ এসব এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বেরিয়ে যেত, কিন্তু সেই কানেই মধু বর্ষণ করত চুরির সামান্য রিনিঝিনি, পানপাত্রের টুংটাং মৃদু আওয়াজ। যৌবনকালটা যে বড় বেয়াড়া ও অন্ধ হয়, সময় মতো তাকে নিয়ন্ত্রণ না করলে জীবন তছনছ হয়ে যায়, এ কথা তাদের তখন কে বোঝায়? 2-3 বছর আগেও এমনই একটি স্রোত এসেছিল কায়রোয়। তখন সুলতান ছিলেন এখানে। শুরুতেই সুলতানের নজরে পড়ে যায় ব্যাপারটি। মহামারী আকারে ছড়িয়ে পড়ার আগেই সুলতান খুব দ্রুত তা নির্মূল করার পদক্ষেপ নিয়েছিলেন। ফলে সেই স্রোতের গতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছিল। কিন্তু আজকের অবস্থা ভিন্ন। সুলতান নেই, সুলতানের ভাই তকিউদ্দিনও নেই। কে রুখে দাঁড়াবে এই স্রোতের বিরুদ্ধে? এ স্রোত মহামারীর মতো দ্রুত ছড়িয়ে পড়েছে। খেলতামাশার মধ্য দিয়ে সবার অলক্ষ্যে এ মহামারী প্রবেশ করছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে। বাহন হিসেবে ব্যবহার করছে মদ, জুয়া, নাচ, গান এসব। এই মহামারীর কাজ একটাই, নৈতিকতার বাঁধন শিথিল করা এবং এর মাধ্যমে মুমিনের ঈমান ক্রয় করা। নৈতিকতার বাঁধন শিথিল করার এই খেলা শুরু হয়েছিল বড় বড় তাঁবু ও সামিয়ানা টাঙিয়ে প্রদর্শনী দেখানোর মধ্য দিয়ে। প্রদর্শনীতে হয়তো আপত্তিকর উল্লেখযোগ্য তেমন কিছু থাকতো না, কিন্তু প্রদর্শনীর পাশে থাকতো নানা রকম জুয়ার আড্ডা, ছড়িয়ে ছিটিয়ে আসর বসত গাঁজা ও আফিম সেবনের। সামিয়ানার মধ্যে আবার গোপন তাঁবু থাকত। সেই সব তাঁবুতে যুবকদের নিয়ে যাওয়ার জন্য থাকত ভ্রাম্যমাণ দালাল। তারা ইশারা ইঙ্গিতে আহ্বান জানাতো যুবকদের। পয়সার বিনিময়ে তাদের নিয়ে যেত তাঁবুর ভেতর। তাঁবুতে থাকতো কাপড়ের ওপর আঁকা বড় বড় রঙিন ছবি। এসব ছবি থাকতো উলঙ্গ, অর্ধ উলঙ্গ এবং যৌন আবেদনমূলক। ছবি দেখানোর কাজ করত মেয়েরা। তাদের মুখে থাকতো হাসি, চোখে প্রচ্ছন্ন আহ্বান, অঙ্গভঙ্গিতে থাকতো যুবকদেরকে পাপের পথে নামানোর ইঙ্গিত। যারা ধনাঢ্য তারা পয়সা দিয়ে ঢুকে যেত ক্ষুদ্র ক্ষুদ্র তাঁবুতে। সেখানে তাদেরকে মদ পরিবেশন করা হতো, নর্তকী নাচ দেখাতো, গায়িকারা গান গাইতো আর মনোরঞ্জন করত সেই ধনীর দুলালদের। এসব নির্লজ্জ ধ্বংসাত্মক কার্যকলাপে বাধা দেওয়ার কেউ ছিল না। প্রথম দিকে প্রদর্শনীর নামে ভেতরে আসলে কি ঘটছে সমাজ ও সরকার তা জানতে পারত না, কারণ যে একবার উলঙ্গ ছবি দেখত বা মদকে পাইজি নিয়ে ফুর্তি করত, সে ওখানে কি করছে এ কথা শরমে কাউকে বলতে পারত না। তবে একবার এই পাপের স্বাদ ও আকর্ষণ যে পেয়েছে, সে বারবার ওখানে যেত। সে বাইরে কারো কাছে এ কথা প্রকাশ করত না, এই জন্য যে যদি ব্যাপারটা সরকারের কানে যায় তবে এই নেশা ও আনন্দ থেকে তাকেই যে চিরবঞ্চিত হতে হবে। অধিকাংশ ক্ষেত্রে এই আনন্দ নেশা শিকার হতো উঠতি বয়সের কিশোর, এক শ্রেণীর যুবক ও সেনাবাহিনীর কিছু সদস্য। যারা এই কর্মকাণ্ডে জড়িত ছিল তাদের মিশন কি পরিমাণ সাফল্য লাভ করত তা জার্মান বংশোদ্ভূত যুদ্ধ বিশেষজ্ঞ ক্রুসেড নেতা হরমন তার শাসককে নিয়মিত রিপোর্ট করত। এসব ছবি আসতো স্পেন থেকে। স্পেনের শিল্পীরা এমন সব ছবি বানাতো যে ছবি কঠিন সংযমী মানুষের সংযমকেও ভেঙে চুরমার করে দিত। ক্রুসেডের সাথে জড়িত খ্রিস্টানরা অন্তর্ঘাতমূলক কার্যকলাপের অংশ হিসেবে পরিকল্পিতভাবে
এইসব ছবি তৈরি করিয়ে প্রদর্শনীগুলোতে পাঠাতো। একজন শিল্পী একটি যুগল নোট ছবি নিয়ে এলো হরমোনের কাছে। ছবিটি ছিল বেশ বড় সাইজের জল রঙের পেন্টিং। শিল্পী অত্যন্ত নিপুণভাবে ব্রাশ ও তুলির প্রতিটি আঁচড়ে ছবিটিকে জীবন্ত করে তুলতে চেয়েছে। উজ্জ্বল রঙের ব্যবহার এবং বিরল একটি অশ্লীল পোজের কারণে ছবিটির দিকে একবার তাকালে সহজে চোখ ফেরানো যেত না। ছবিটি দেখে খ্রিস্টান শাসকরা একে অপরের সাথে উলঙ্গ রসিকতা শুরু করে দিল। হরমোন বলল, আমি এখন এই ধরনের অসংখ্য ছবি বানিয়ে মিশরের বড় বড় শহরগুলোতে গোপন প্রদর্শনীর ব্যবস্থা করে দিয়েছি। সেখান থেকে আমাদের কাছে সফলতার সংবাদ আসছে। আমি কায়রোর নব্য যুবকদের মধ্যে নগ্নতা ও পশুত্বের এমন বিস্তার ঘটাবো যে যেন তারা পাগল পারা হয়ে যায়। এমন উন্মাদনা সৃষ্টি করব যাতে তাদের যাবতীয় মানবিক বোধ, বুদ্ধি, আবেগ ও প্রেরণা ধ্বংস হয়ে যায়। জাতীয় কর্তব্যবোধ, ধর্মীয় নৈতিকতা, ঐতিহ্যের প্রেরণা সবকিছুই তারা এই আবেগের স্রোতে ভাসিয়ে দিয়ে ডুবে থাকবে মওজের মাহফিলে। কীরকম সাফল্য পাচ্ছ এই অপারেশনে জানতে চাইল একজন। খুবই আশাব্যঞ্জক। এসব ছবি মিশরের স্থানীয় মুসলমান ও সৈনিকদের মানসিক ও চারিত্রিক দৃঢ়তা নিষ্ক্রিয় করে দিচ্ছে। যত সময় যাচ্ছে প্রদর্শনী ততই জমজমাট হয়ে উঠেছে। ভিড় বাড়ছে। অনেক যুবক এসব ছবি কিনে নিয়ে ঘর সাজাচ্ছে ওদের। দরজা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা খুঁটিয়ে খুঁটিয়ে ছবি দেখছে আর দল বেঁধে নেশা করছে। আমাদের গোয়েন্দা বিভাগের লোকেরা মরুভূমির বেদে ও যাযাবর মেয়েদেরকে অর্থের বিনিময়ে সমস্ত কায়রো শহরে ছড়িয়ে দিয়েছে। সেনাবাহিনীর আশপাশেই ভিড়টা ওদের বেশি। উপশহর ও শহরতলিতে অনেকগুলো বাসা ভাড়া করে দিয়েছি ওদের জন্য। এই মেয়েরা ওই পোকার মতো সুলতান সালাহউদ্দিনের ইমানদার জাতীয় সেনাবাহিনীকে খেয়ে শেষ করছে। কোনো সমস্যা হচ্ছে না? প্রথম দিকে কিছুটা হয়েছিল। আমার এই মিশনে যারা কাজ করছে তাদের কেউ কেউ ধরা পড়েছিল। পরে আমি টেকনিক বদল করেছি। এখন সেখানকার মুসলমানরাই আমার মিশন চালু রাখতে সাহায্য করছে। যারা এই বিষয়ে একবার আক্রান্ত হয়েছে আমরা এখন তাদের ব্যবহার করছি। এ হচ্ছে এক ছোঁয়াচে রোগ, আর এই রোগে সবসময় মহামারীর মতো ছড়িয়ে যায়। কায়রো এখন সে মহামারী শুরু হয়েছে। কট্টর মৌলবাদী যারা, তাদের ছেলে মেয়েরাও রেহাই পাচ্ছে না এই মহামারীর ছোবল থেকে। নিষিদ্ধ দুনিয়ার আকর্ষণে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে গোল্লায় যাচ্ছে তারাও। তারা এখন মানসিক দিক থেকে এই বিলাসিতা অভ্যস্ত হয়ে উঠেছে। কিছুদিনের মধ্যেই তাদের মন মগজ থেকেও এইসব বিষ সব রকম দেশপ্রেম আর ইমানকে নষ্ট করে দেবে। এইসব মুসলমানরাই এখন নিজেদের সুখ সম্পদের অন্তরায় ভেবে ইসলামকে ঘৃণা করতে শুরু করবে। অগ্রগতি ও সমৃদ্ধির অন্তরায় মনে করে বিরোধিতা করবে ইসলামের। কাজ যা করার ওরাই করবে। আমরা শুধু এই আগুন যাতে নিভে না যায় সেজন্য বাতাস দিয়ে যাব। সালাহউদ্দিন আইয়ুবী খুবই হুঁশিয়ার ব্যক্তি। বৈঠকে উপস্থিতদের মধ্যে একজন বলল, তিনি যখন মিশরে উপস্থিত হবেন সঙ্গে সঙ্গে তিনি তোমার মিশন মূল সহ উপড়ে ফেলতে চেষ্টা করবেন বলে কি তুমি মনে করো? যদি সে মিশরে পৌঁছতে পারে তবে তো। হরমোন বলল, সে মিশরে আর কোনো দিন ফিরে আসতে পারবে না। পারবে কিনা সেই প্রশ্নের উত্তর তো আপনাদের কাছে। আমার কাজ তো গোয়েন্দা তৎপরতার নাশকতামূলক কাজে সীমাবদ্ধ। আপনারা যারা সরাসরি আইয়ুবীর মোকাবেলা করছেন তারা কি মনে করেন আমাদের এত পূর্ব প্রস্তুতির পরও সে ট্রাকের অবরোধ থেকে ফিরে আসতে পারবে? দুদিন আগে হলেও এর উত্তর আমি কোনোরকম চিন্তা ছাড়াই না সূচক জবাব দিতাম, কিন্তু আজ এই প্রশ্নের জবাব দিতে হলে ভেবে চিন্তে দিতে হবে। আমরা আইয়ুবীর ওপর অতর্কিতে আক্রমণ করার জন্য রিমান্ডের নেতৃত্বে যে বিশাল বাহিনী মরুভূমিতে লুকিয়ে রেখে ভাবছিলাম আইয়ুবীর যুদ্ধের নেশা চিরতরে মিটিয়ে দেবে এই বাহিনী, সে আশা আমাদের দুরাশায় পরিণত হয়েছে। আক্রমণ করার মুহূর্তে রিমান্ড হয়তো ভাবছিল বাগান থেকে খেজুর পাড়ার মতো সহজ হবে আইয়ুবীর ঘুমন্ত সৈনিকদের হত্যা করা, কিন্তু তার হয়তো মনে ছিল না আমাদের বিরুদ্ধে প্রতিটি যুদ্ধে যে আইয়ুবী জয়ী হয়েছে, এবারও যুদ্ধ পরিচালনা করেছে
সে নিজে এখন ফাঁদে আটকে পড়া ইঁদুরের মতো নিজের বাহিনীর একটা বড় অংশকে হারিয়ে পাহাড়ের খাঁজে ভীত বিহবল হয়ে ছোটাছুটি করা ছাড়া রিমান্ডের আর কোনো কাজ নেই। ওদিকে আইয়ুবী দুর্গের অবরোধ আরও মজবুত করেছে, ফলে বাইরে থেকে দুর্গে খাদ্য ও রসদ পাঠানো অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থা অবরোধ দীর্ঘ হলে পরিস্থিতি আমাদের জন্য খারাপ হয়ে উঠতে পারে। কিন্তু এই ঘেরাও এবং অবরোধ তার নিজের জন্য ক্ষতির কারণ হতে পারে। আপনারা শুধু তাকে কয়েকটা দিন এখানে ওখানে আটকে রাখুন। সুদানি বাহিনী তকিউদ্দিনকে তাড়িয়ে নিয়ে ছুটে আসছে মিশরের দিকে। আইয়ুবে ওখানে আটক থাকলে মিশর তার হাতছাড়া হবে এবার। তখন তার পায়ের তলে আর কোনো মাটি থাকবে না। হ্যাঁ, যুদ্ধের মোড় কখন কোন দিকে ঘুরে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই। আপনার বিশ্লেষণও সত্য হতে পারে না, শুধু এটা এবার হতেই হবে। মিশরের জনগণই এবার আইয়ুবীকে গদিচ্যুত করবে। সে পরিবেশ আমরা প্রায় তৈরি করে এনেছে। হাট বাজার থেকে খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী উধাও করে দিয়েছে। দেশে দুর্ভিক্ষ লাগতে আর বেশি দিন বাকি নেই। এজন্য জনগণ আইয়ুবীকেই দায়ী করবে। সেনাবাহিনীর রেশন কমিয়ে দেওয়ার ফলে ওখানেও যে কোনো সময় বিদ্রোহ দেখা দিতে পারে। সরকারি আমলা ও অফিসারদের ক্রয় করার অবস্থা কি? আপনাদের দেয়া অর্থের পূর্ণ সদ্ব্যবহার হচ্ছে। আইয়ুবীর অতি প্রিয় বিশ্বস্ত হাকিম আরসালান এখন পুরোপুরি আমাদের হয়ে কাজ করছে। সে কাজে এরই মধ্যে আরও বেশি কিছু সঙ্গী সাথীও জোগাড় করে নিয়েছে। আরসালানকে কেমন বেতন দেওয়া হচ্ছে জানতে চাইল ফিলিপ অগাস্টিন। একজন মুসলমান হাকিমের মাথা কেনার জন্য যত অর্থ দরকার তা ব্যয় করতে আমরা কার্পণ্য করছি না, হরমোন উত্তর করল। মদ, নারী, ধন সম্পদ ও শাসন ক্ষমতার নেশা যদি কোনো মুসলমানের ঈমান খরিদ করতে পারে, তবে আমি তাকে খরিদ করেছি। তাহলে বলতেই হয়, সালাহউদ্দিন যে মিশর দেখে গিয়েছিল সে মিশরের চেহারা এখন আমূল পাল্টে গেছে, বলল আরেক নাইট। তিনি যে ভবিষ্যৎ বংশধরদের নিয়ে গর্ব করতেন, তারা মুসলমান থাকলেও ইসলামের পক্ষে থাকবে না। তাদের চিন্তা ও কর্মধারা থাকবে সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে। তার মানে মিশর হয় আমাদের থাকবে, অথবা আমরা যাদের মদত দেব সেই মুসলমানদের হাতে। জি, আইয়ুবীর সাথে মুখোমুখি লড়াইয়ে আপনাদের বাহিনী বারবার পরাজিত হলেও আমার বাহিনী শুরু থেকেই বিজয়ের আনন্দ উপভোগ করছে। আমার বাহিনী মুসলমানদের এমন জায়গায় নিয়ে যাবে যেখানে গেলে আপনাদের আর মুখোমুখি লড়াই করার কোনো প্রয়োজনই পড়বে না। এরই নাম সাংস্কৃতিক যুদ্ধ। এখানে মুজাহিদদের তীর এবং তলোয়ার কোনো কাজ দেবে না। আমি আপনাদের হাতে এমন এক মিশর তুলে দেব যেখানে আদমশুমারিতে লাখ লাখ মুসলমান থাকবে, কিন্তু একজন মানুষ যে বিশ্বাস ও কাজ করলে তাকে আসলে মুসলমান বলা যায়, ইসলামের ধারক বাহক তেমন কোনো মুসলমান আপনারা সহজে খুঁজে পাবেন না। ফলে আপনাদের আর যুদ্ধ করতে হবে না, পরাজয়েরও কোনো প্রশ্ন আসবে না। তাহলে তো বলতে হয় আমাদের ছাড়াই আপনি যুদ্ধ শেষ করে এনেছেন। যে মুসলমানদের কাছে ইসলাম নেই তার সাথে আমাদের শত্রুতাও নেই, কি বলেন? ঠিক ঠিক, সবাই সমস্যার সায় জানালো এই কথায়। হরমোনের এই আশাপ্রদ রিপোর্টে শাসক শ্রেণী খুব খুশি হলো। ফিলিপ অগাস্টাস সেই সংকল্প আবার ব্যক্ত করল, যে কথা সে আগেও কয়েকবার বলেছে, আমাদের যুদ্ধ সালাউদ্দিনের সাথে নয়, ইসলামের সাথে। সালাউদ্দিন আইয়ুবীও মারা যাবে, আমরাও মারা যাব, কিন্তু আমাদের এই আবেগ, প্রচেষ্টা ও উদ্যম চিরদিন সতেজ ও জীবিত থাকা প্রয়োজন। ইসলামকে দুনিয়ার বুক থেকে মুছে ফেলা এবং সারা বিশ্বে খ্রিস্টান শাসন প্রতিষ্ঠিত করা ও তার টিকিয়ে রাখার কথা চিন্তা করতে হবে আমাদের। এই জন্য প্রয়োজন এমন সেক্টর খোলা যেখান থেকে ইসলামী আদর্শের ওপর আঘাত হানা যায়। মুসলমানদের রাখতে হবে ঘুমের জগতে। কি হারিয়েছে তারা যেন তা টের না পায়। ইসলামের নির্দেশিত পথে না চলেও ওরা যেন ভাবতে পারে ওরা মুসলমান। তাই তো, আসলে মুসলমান তো সে যে কোরআন ও সুন্নাহর আলোকে নিজের জীবন চালায়। যার ঈমান ও আমলে মিল নেই সে আবার মুসলমান কিসের? উল্লসিত হয়ে পড়ল একজন। কিন্তু এই কথা তাদের বলা যাবে না। তাদের বলতে হবে মুসলমানের কাজ হলো আল্লাহকে বিশ্বাস করা এবং হযরত মুহাম্মদকে ভক্তি করা। ঈমান ও আমল ভিন্ন, এই কথা বললে তারা খেপে যেতে পারে। তাদের বলতে হবে ধর্ম আর জীবন আলাদা।
তাহলেই আর কোনো সমস্যা থাকবে না, বলল ফিলিপ অগাস্টাস। হ্যাঁ, বলতে হবে ধর্ম পালন করা যার যার ব্যক্তিগত রুচি, সামর্থ্য এবং সময়ের ব্যাপার। এভাবে ইসলাম ও মুসলমানকে বিচ্ছিন্ন করে ফেলতে হবে। কোরআন ও হাদিস থাকবে তাকের ওপর, বড় লোকের শোকেসের শোভা বাড়বে। ওসব কিন্তু তার আলোকে জীবন না চালিয়েও দিব্যি মুসলমান থেকে যাবে সবাই, বলল এক সেনাপতি। ফিলিপ অগাস্টাস বলল, আমি হরমোনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি যে লড়াই শুরু করেছেন সেটাই আমাদের মূল লড়াই, সাময়িক সাফল্য নয়। এই লড়াইয়ে সাফল্য হবে স্থায়ী ও পরিপূর্ণ। আল ইদ্রিসের দুই ছেলেই যুবক, একজনের বয়স 17, অন্যজনের 21। আল ইদ্রিস যেমন জানেন না নাশকতামূলক কাজে লিপ্ত খ্রিস্টানদের তৎপরতার খবর, তেমনি জানেন না তার সন্তানরা কেউ অন্ধকার জগতে পা দিয়েছে কিনা। কায়রো শহরের দৃশ্যমান রূপের বাইরে আরও যে একটি রূপ আছে, যে রূপের খবর প্রতিটি যুবকের কাছে নিয়মিত পৌঁছে যায়, সে খবর তার জানা নেই। কেউ কখনো তাকে একথাও বলেনি যে তোমার সন্তানরা আনন্দ স্ফূর্তির নামে পঙ্কিলতার প্লাবনে গা ভাসিয়েছে। ফলে সন্তানদের নিয়ে তিনি বেশ নিশ্চিন্ত আছেন। এরই মধ্যে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। তার বড় ছেলে হিসাম লেখাপড়া শেষ করে সম্প্রতি ব্যবসায় ঢুকেছে। দুপুরে বাসায় ফিরছিল খাওয়ার জন্য, একটি মেয়ে হন্তদন্ত হয়ে ছুটে এলো তার কাছে। বলল, প্লিজ আমাকে একটু হেল্প করবেন। মেয়েটির চোখে মুখে চাপা উত্তেজনা। সে দাঁড়িয়ে পড়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কি করতে পারে আমি আপনার জন্য? একটা লোক আমাকে উত্ত্যক্ত করছে, আমি যেদিকে যাই সে আমার পিছু নিচ্ছে। আমি খুব ভয় পাচ্ছি। আমাদের বাড়ি খুব দূরে নয়, ওই সাহেব পাড়ায়। আমাকে একটু এগিয়ে দেবেন? ঠিক আছে, চলো। সাহেব পাড়াটা কায়রোর অভিজাত এলাকা। আল হিসামকে ওই পথেই বাড়ি ফিরতে হয়। মেয়েটি হিসামের পাশাপাশি মাথা নিচু করে হাঁটছিল। হঠাৎ মাথা তুলে বলল, আপনাকে কি বিপদেই না ফেলে দিলাম? না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি তো এই পথেই বাড়ি ফিরছিলাম। আপনার বাসা কোথায়? হাকিমপাড়া। হাকিমপাড়া? মেয়েটি উৎসাহিত গলায় বলল, কোন বাড়ি আপনাদের? আমি হাকিম আল ইদ্রিসের ছেলে। আমি শায়লা। আবু আল্লাহ আমার বাবা। আপনি? আমার নাম হিসাম। লেখাপড়া শেষ করে চকে ব্যবসা শুরু করেছি। এভাবেই পরিচয় ঘটে ওদের। আবু আল আমর একজন কূটনীতিবিদ, বিদেশিদের সাথে তার দহরম মহরম। সে সুবাদেই হয়তো ওদের পরিবারে বিদেশি হাওয়া ঢুকেছে। মুসলমান হলেও মেয়েটার বেশভূষা খ্রিস্টানদের মতো একেবারেই বেপরদা। কথা বলতে বলতে একসময় ওরা শায়লাদের বাড়ির গেটে এসে পৌঁছল। হিসাম বিদায় নিতে চাইলে কিছুতেই ওকে যেতে দিল না শায়লা। হিসামকে নিয়ে অন্দরে ঢুকে গেল। বাড়িটি প্রসাদোপম, আসবাবপত্র সব জাঁকজমকপূর্ণ ও জৌলুসময়, সর্বত্র আভিজাত্যের ছোঁয়া। শায়লা বলল, আজ আপনি আমার ইজ্জত বাঁচিয়েছেন, এজন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমি খুব স্বাধীন ও খোলামেলা টাইপের মেয়ে। আপনার সাথে আমার কতক্ষণেরই বা পরিচয়, অথচ আমার মনে হচ্ছে আপনি আমার যুগ যুগান্তরের পরিচয়। আপনার যদি আপত্তি না থাকে আমি আপনার কাছে একটা জিনিস চাইব। হিসাম অবাক হয়ে বলল, কি জিনিস? মাঝে মধ্যে আপনি আপন মনে করে আমার এখানে আসবেন, আর অনুমতি হলে আমি আপনার দোকানে যাব। এতে আবার অনুমতি লাগে নাকি? পরদিন মেয়েটি তার দোকানে এসে উপস্থিত। বিদায় নেওয়ার সময় বলল, বাড়ি যাওয়ার সময় অবশ্যই আমার এখানে একটু ঢু মেরে যাবেন। আপনার জন্য একটি চমৎকার উপহার আছে, ওটি নিয়ে যাবেন। কি উপহার? অবাক হয়ে জানতে চাইল হিসাব। সেটি বলা যাবে না, আগে আসেন, দেখতে পাবেন, বলে চোখে একটা কটাক্ষ এনে বেরিয়ে গেল শায়লা। হিসামের যাওয়ার তেমন ইচ্ছে ছিল না, কিন্তু মেয়েটির কটাক্ষ ও হাসি বারবার তার হৃদয়ে এসে আঘাত হানল। রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে শায়লাদের বাড়ির কাছে এসে থেমে গেল তার পা। ওই হাসি ও কটাক্ষ দেখায় অদম্য একটা লোভ তাকে টেনে নিয়ে গেল শায়লার কামরায়। শায়লা আন্তরিক অভ্যর্থনা জানিয়ে তাকে ভেতরে টেনে নিল। পরনে তার রাতের পাতলা পোশাক। হিসামের সামনে সে পানপাত্র এগিয়ে ধরল। ও বলল, আমি তো মদ খাই না। এটা মদ তোমাকে কে বলল? এই তো ফ্রান্সের সেই বিখ্যাত শরাব, যা কেবল রাজা বাদশাদের ভাগ্যেই জোটে। এই খেলে তোমার নেশা হবে না, শরীর ও মনে নতুন স্ফূর্তি আসবে। পৃথিবীটা মনে হবে অনেক সুন্দর।
যা দেখবে তাই ভালো লাগবে। মন হবে তোমাকে সুখী করার জন্য সমগ্র প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে সুর মূর্ছনা। তুমি এক ঢোক খেয়ে দেখো, ভালো না লাগলে আর খেও না। মেয়েটি তার মুখের কাছে তুলে ধরল পানপাত্র, ঠোঁট ফাঁক করলো হিসাব। কি, কেমন লাগলো? ভালো। ভালো না? বলো, তোমার ঠোঁটের মতো মিষ্টি। তুমি কি আমার জন্য এই উপহারের কথাই বলেছিলে? আরে না, উপহার হিসেবে কি তোমাকে আমি এত সামান্য জিনিস দিতে পারি? সেদিন দুর্বৃত্তের হাত থেকে তুমি যে 7 রাজার ধন রক্ষা করেছিলে, আমি সিদ্ধান্ত নিয়েছি সে জিনিস আমি তোমার হাতেই তুলে দেব। কি বুঝতে পারছো? বলে কটাক্ষের হান করল সে শায়লা। স্তম্ভিত হিসাম অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইল বিমুগ্ধ নয়নে, যেন এইমাত্র মধুবর্ষী কোকিলের বসন্ত উৎসবে মেতে উঠেছে। এরপর থেকে গোপনে তাদের মেলামেশা নিয়মিত চলতে লাগলো। যেদিন আরসালান আল ইদ্রিসকে তার যুবক সন্তানদের কথা বলেছিল, তার পরের দিনই শায়লার সাথে পরিচয় ঘটে হিসামের। এক যুবক আমাকে খুব বিরক্ত করছে। একদিন অন্তরঙ্গে এক মুহূর্তে হিসামকে বলল শায়লা, ছেলেটা আমাকে হুমকি দিয়েছে, ওর প্রস্তাবে সাড়া না দিলে ও আমাকে উঠিয়ে নিয়ে যাবে। যুবকটিকে জানতে চাইল হিসাম। শায়লা এর কোনো জবাব না দিয়ে এড়িয়ে গিয়ে বলল, না থাক, যদি বেশি বিরক্ত করে তবে বলবো। যেদিন সন্ধ্যায় হিসামের কাছে এই অভিযোগ করল শায়লা, ঠিক তার আগের দিন আল ইদ্রিসের ছোট ছেলে, যার বয়স মাত্র 17, তাকেও জালে আটকে ফেলে মেয়েটি। প্রথম দিনেই তার কাছে এমন খোলামেলা প্রেম নিবেদন করলো যে যুবকটি পতঙ্গের মতো নিজেকে ছেড়ে দিল তার ইচ্ছার কাছে। গোপনে 2 দিন মেলামেশার পর তাকেও বলল, এক যুবক আমাকে খুব বিরক্ত করছে এবং কিডন্যাপ করার হুমকি দিচ্ছে। মুহূর্তে তার রক্ত গরম হয়ে উঠল। বলল, ছেলেটা কে, কোথায় থাকে? আমাকে সব খুলে বলো। আমি সে বদমাইশের বদমাইশি করার স্বাদ জন্মের মতো মিটিয়ে দেব। বাবা সাহেবের যা মেজাজ, একটা খুনোখুনি কাণ্ড ঘটিয়ে ফেলবে দেখছি। ঠিক আছে বাবা, আজ আর বলে কাজ নেই। যদি ছোড়া আবারও বিরক্ত করে তবে ঠিকই তার ঠিকানা আমি তোমাকে দিয়ে দেব। তখন বাছাধন বুঝবে মেয়েদের পেছনে ঘুরঘুর করার মজা কত। সে রাতেই মেয়েটি যখন হিসামের সাথে মিশল তখন বলল, ছেলেটি আমাকে খুব বেশি বিরক্ত করছে, তোমাকেও খুন করার হুমকি দিয়েছে, তুমি একটু সাবধানে চলাফেরা করো। পরের দিন যখন হিসামের ছোট ভাইয়ের সাথে মিলিত হলো তখন বলল, ছেলেটা আবারও আমাকে উত্ত্যক্ত করতে এসেছে। আমি তাকে বলেছি, খবরদার, আমার একজন ভালোবাসার মানুষ আছে, তুমি বেশি বিরক্ত করলে আমি কিন্তু সবকিছু তাকে বলে দেব। ও বললে কি জানো? ও বলে, আমি তো তোমার ছায়া, তুমি যেখানেই যাও আমিও সেখানে যাই। কখনো আমাকে দেখতে পাও, কখনো পাও না। তোমার ভালোবাসার ছেলেকে আমি চিনি। ওকে তোমার কাছ থেকে সরে যেতে বলো, নইলে তাকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব। আলম, তুমি খুব সাবধান থেকো, আমার ভয় হচ্ছে ও না আবার তোমার কোনো ক্ষতি করে বসে। হো হো করে হেসে উঠল আলম। ঠিক আছে, ওকে বলো, পারলে সে চেষ্টা একবার করে দেখতে। কিন্তু ধমক দিয়ে আমাকে সরানোর চেষ্টা করে কোনো লাভ হবে না। এভাবে 2 ভাই একই মেয়ের জালে আটকা পড়ে গেল। দুজনের কেউ আসল সত্য সম্পর্কে কিছুই জানতে পারল না। শুধু প্রতিদ্বন্দ্বী অদৃশ্য শত্রুকে খুন করার নেশায় ধারালো ছুরি নিয়ে ঘুরে বেড়াতে লাগলো। মেয়েটি 2 ভাইয়ের সাথেই আলাদাভাবে প্রেমের অভিনয় করে যেতে লাগলো সমান তালে। সপ্তাহ শেষে দেখা গেল ব্যবসার প্রতি কোনো মনোযোগ নেই বড় ভাইয়ের, আর ছোট ভাই লেখাপড়া লাটে তুলে বন্য জন্তুর মতো হিংস্র পশু হয় উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছে শহরের অলিতে গলিতে। একদিন সন্ধ্যায় মেয়েটি হিসামকে শহর থেকে একটু দূরে তাদের যে খেজুর বাগান আছে ওখানে জরুরিভাবে দেখা করতে বলল। তারপর এলো ছোট ভাইয়ের কাছে, তাকেও ঠিক একই সময় একই জায়গায় দেখা করার কথা বলল মেয়েটি। ওখানে কেন জানতে চাইল আলম। সেই ছোকরা এখনো আমার পিছু ছাড়েনি, বলেছে আজ আমি ওখানেই যাব, আমাকে অনুসরণ করবে সে। আমি যদি আমার পছন্দের প্রেমিকের সাথে দেখা করি তাহলে আমার সামনেই আমার প্রেমিককে হত্যা করবে। আমি তাকে বলেছি, তুমি যদি এতই বীর হও তবে সন্ধ্যায় আমাদের খেজুর বাগানে এসো। যদি তুমি তাকে হত্যা করতে পারো তবে আমি চিরদিনের জন্য তোমার হয়ে যাব, আর যদি না পারো তবে কোনোদিন আর তুমি আমাকে বিরক্ত করতে পারবে না। কিন্তু আলম, আমার ভয় হচ্ছে,
তোমার যদি কোনো বিপদ হয়, নাকি না করে দেব ওকে আসতে? কি যে বলো, ওই দিনটার জন্যই তো এতদিন ধরে আমি অপেক্ষা করছি। তোমার প্রেমী আমাকে বাঁচিয়ে রাখবে, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না। এলাকাটা নির্জন, সন্ধ্যায় অন্ধকার ঘনিয়ে আসবে। আমার যেতে ভয় করছে। তুমি কিচ্ছু ভেবো না। তুমি রওনা হওয়ার পর আমি ধারে কাছেই থাকবো এবং তোমাকে পাহারা দেব। শায়লা হিসামকেও ঠিক একই কথা বলেছিল। দুই ভাই প্রতিদ্বন্দ্বীকে খুন করে প্রিয়াকে আপন করে পাওয়ার স্বপ্নে বিভোর হয়ে রক্তাক্ত যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে লাগলো। সন্ধ্যায় বড় ভাই খঞ্জর হাতে নিয়ে সেখানে গিয়ে হাজির হলো। সূর্য ডুবেছে এইমাত্র। বাগানটিকে ঘিরে ফেলেছে অন্ধকার। হিসাবের মনে হলো প্রতিটি গাছের গোড়ায় একজন করে ঘাতক ওত পেতে বসে আছে। মেয়েটি ওখানে পৌঁছে দেখতে পেল হিসাম আগেই এসে পৌঁছেছে। শায়লা যেন হাঁপ ছেড়ে বাঁচল। যাক বাবা, তুমি এসে গেছো। আমার বুকটা এখনো ধড়পড় করছে। শয়তানটাকে দেখলাম আমাকে অনুসরণ করে পিছু পিছু আসছে। বড় ভাই খঞ্জর বের করে প্রস্তুত হয়ে রইল। দেখতে পেল দূর থেকে একটি ছায়ামূর্তি এগিয়ে আসছে। মেয়েটি বলল, ওই যে সে এসে গেছে। কিন্তু আমি চাই না কোনো খুন খারাপই হোক। ও যদি ভয় পেয়ে ফিরে যায় এবং আর তোমাকে বিরক্ত না করার ওয়াদা করে, তবে এবারের মতো তাকে মাফ করে দিতে চাই। তুমি বসো, আমি ওকে এ প্রস্তাব দিয়ে দেখি ও কি করে। বড় ভাইকে রেখে ছোট ভাইয়ের কাছে এগিয়ে গেল শায়লা। বলল, ওই হারামি তো আগে এসে হাজির, কিন্তু ওর হাতে খঞ্জর আছে। তুমি বরং ফিরে যাও। শেষে আবার কি না কি ঘটে যায়। ছোট ভাইয়ের মাথায় খুন চড়ে গেল। সে কথার কোনো জবাব না দিয়ে খঞ্জর বের করে অন্ধের মতো ছুটল অপর আগন্তুকের দিকে। বড় ভাই যখন দেখলো সেই ছায়ামূর্তি ধেয়ে আসছে তার দিকে, সেও তেড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল তার ওপর। প্রেমে প্রতিদ্বন্দ্বী হয়ে শক্তি পরীক্ষায় মেতে উঠল দুই যুবক। কিন্তু ওরা কেউ জানতেও পারল না এই প্রতিদ্বন্দ্বী তারই সহোদর ভাই। একই রক্ত বইছে তাদের শরীরে, একই মায়ের দুধ পান করেছে দুজন। দুই ভাই পরস্পরকে ভালোবাসে প্রাণের অধিক। প্রবল বিক্রমে একে অন্যের ওপর ঝাঁপিয়ে পড়ল। দুজনেরই চোখেই বন্য আক্রোশ, প্রতিহিংসার প্রবল উত্তাপ। ফলে কেউ কাউকে চিনতে পারল না, কেউ কাউকে রেহাইও দিল না। একের পর একে অন্যকে প্রবলভাবে আঘাত করেই চলল। সারা শরীর রক্তাক্ত হয়ে উঠল দুজনের। নিস্তেজ হয়ে এলো উভয়ের শরীর। চড়াচড়ি করে উভয়ে মুখ থুবড়ে লুটিয়ে পড়ল মাটিতে। আবার উঠল, আবার পড়ল। মেয়েটি বারবার চিৎকার করে বলতে লাগলো, লাগাও খুন, খুন করে ফেলো, শেষ করে ফেলো। উভয়ই ভাবছিল শায়লা তাকেই উৎসাহ দিচ্ছে। কথা ভাবতেই নিস্তেজ শরীরে আবারও একটু ছলকে উঠত শক্তির বিদ্যুৎ। উভয়ই আরও উত্তেজিত হতো তার উৎসাহে। আলী বিন সুফিয়ানের এক অশ্বারোহী ওই পথ দিয়ে গ্রাম থেকে শহরে ফিরে আসছিল। হঠাৎ তার নজরে পড়ে গেল ওরা। অশ্বারোহী দ্রুত ওদের নিকটবর্তী হলো। মেয়েটি ঘোড়ার খুরের আওয়াজ পেয়ে চট করে মুখ ফিরাতে দেখতে পেল অশ্বারোহীকে। ভয় পেয়ে ওখান থেকে ছুটে পালালো সে। ঢুকে গেল বাগানের ভেতরে, আরও অন্ধকারের দিকে। কিন্তু অশ্বারোহী তাকে বেশি দূর যেতে দিল না, ধাও করে ধরে ফেলল তাকে। মেয়েটিকে নিয়ে লড়াইয়ের ওখানে ফিরে এলো অশ্বারোহী। ততক্ষণে লড়াই শেষ। দুজনেই মাটিতে লুটিয়ে পড়ে আছে। অশ্বারোহী মেয়েটির হাত বেঁধে ঘোড়ার জিনের সাথে আটকে দিল। এরপর ঝুঁকে পড়ে পরীক্ষা করলো আহত যুবক দুজনকে। তখনও মারা যায়নি দুজনের কেউ, তবে অবস্থা একেবারে শেষ পর্যায়ে। কারোরই সংখ্যা আছে কি না, কি নেই বোঝা যায় না। নিঃশ্বাস বইছে খুবই আস্তে। কি হচ্ছিল এখানে? এই যুবকেরা কারা? মেয়েটিকে প্রশ্ন করল অশ্বারোহী। আমি চিনি না, ভয়ে ভয়ে উত্তর দিল মেয়েটি। বাজে কথা রাখো। শহর থেকে দূরে এই নির্জন স্থানে অন্ধকার রাতে তুমি কি তবে হাওয়া খেতে এসেছ? বলো, যুবকদের নিয়ে এখানে কি করছিলে তুমি? কেমন করে যুবকদের এই মরণাপন্ন অবস্থা হলো? মেয়েটি এবার জবাব না দিয়ে চুপ করে রইল। কিন্তু প্রহরী তাকে ছাড়ল না। বলল, আমার প্রশ্নের জবাব দাও। বলো, তুমি কে আর এই যুবকদের পরিচয় কি? মেয়েটি এবার খিলখিল করে হেসে উঠল। থমকে উঠল অশ্বারোহী। খবরদার, হাসবে না। যা জিজ্ঞেস করছে তার জবাব দাও। একজন যুবতীর কাছে যুবকরা কি চায় বোঝো না? কে আগে তাই নিয়ে ঝগড়া করে এবার দুজনই মরেছে। হায় আমার কপাল। প্রহরী আবার নারী পরীক্ষা করলো আহত যুবকদের। মেয়েটির কথা এবার আক্ষরিক অর্থেই সত্য প্রমাণিত হলো।
দেখল দুজনই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে প্রায় একই সময়। লাশ দুটি ঘোড়ার পিঠে তুলে লাগাম হাতে নিয়ে মেয়েটিকে বলল, চলো। মেয়েটি অশ্বারোহীর গ্রেপ্তার এড়ানোর জন্য তাকে লোভ দেখালো, অনুনয় করে বলল, যারা আমাকে ভোগ করার জন্য এখানে এনেছিল তারা নেই, আপনি আমার সাথে যা খুশি ব্যবহার করুন, কিন্তু দোহাই খোদা আমাকে গ্রেপ্তার করবেন না। কিন্তু অশ্বারোহী তার কোনো কথাই শুনল না। তাকে নিয়ে গেল আলী বিন সুফিয়ানের কাছে। লাশ দুটিও আনা হলো। যখন আলোয় আনা হলো লাশ দুটি, চমকে উঠল সবাই। আরে, এরা তো দুজনই হাকিম আল ইদ্রিসের ছেলে। আল ইদ্রিসকে সংবাদ দেয়া হলো তার মাত্র দুটি সন্তান, দুজনই একই সাথে মারা গেছে। এই দৃশ্য দেখলে তার কি অবস্থা হবে এ কথা ভেবে পেরেশান হলেন আলী বিন সুফিয়ান। মেয়েটি উল্টাপাল্টা কথা বলতে লাগলো। কোনো প্রশ্নেরই সে সন্তোষজনক জবাব দিল না। সে কার মেয়ে, কোথায় থাকে, এসব সাধারণ প্রশ্নের জবাবও এড়িয়ে গেল মেয়েটি। আল ইদ্রিস এলেন। দুই সন্তানের লাশের দিকে অপলক তাকিয়ে রইলেন তিনি। কিছুই বললেন না, কোনো প্রশ্নও করলেন না। বাড়ি গিয়ে ওদের মাকে কি বলবেন সে কথাও জানতে চাইলেন না কারো কাছে। সব ঘটনা খুলে বলা হলো তাকে। তিনি বললেন, সন্তান হারানোর বেদনায় আমি ব্যথিত নই, আমার আফসোস তাদের অপমৃত্যুতে। একটি সামান্য মেয়েকে নিয়ে দুই ভাইয়ের মাঝে মালিন্য হয়েছে, এবং সেই মালিন্য প্রথমে ঝগড়ায় এবং পরে খুন খারাপিতে রূপান্তরিত হয়েছে এমনটি আমি ভাবতে পারছি না। এর মধ্যে কোনো ঘাপলা অবশ্যই আছে। দুই ভাইয়ের মধ্যে খুবই সুসম্পর্ক ছিল। আজও সকালে ওরা একসাথে বসে নাস্তা করেছে, খুশ গল্প করেছে। কারো আচরণেই কোনো ক্ষোভ বা রাগের কোনো আলামত ছিল না। অথচ কয়েক ঘন্টার ব্যবধানে ওদের মাঝে এমন কি ঘটল যে ওরা একে অন্যকে খুন করে বসলো? আমার মনে হয় এই রহস্য এখনো উদ্ঘাটন না করলে জাতিকে তার জন্য বিরাট মাশুল দিতে হবে। আলী বললেন, আমার রহস্য আবিষ্কারের চেষ্টা করছি আমরা। মেয়েটা উল্টাপাল্টা বলে যতই বিভ্রান্ত করার চেষ্টা করো, সত্য তাকে প্রকাশ করতেই হবে। ভালো করে চেপে ধরুন। আমাদের জানতে হবে আমার এমন সুবোধ ছেলে দুটোর এ হাল কেমন করে হলো। আলী বিন সুফিয়ানের সামনে হাজির করা হলো মেয়েটাকে। আলী বললেন, সরকারি গোয়েন্দা বিভাগ যে কারো মনের কথা বের করার ক্ষমতা রাখে, আমি সহজভাবে তোমার কাছ থেকে আসল ঘটনা শুনতে চাই। যদি নিজে থেকে বলো ভালো, না হলে কারো পেট থেকে কথা বের করার জন্য যেসব কৌশল প্রয়োগ করা হয় তা একে একে শুরু হবে। আমি চাই না তুমি সেই পর্যন্ত যেতে আমাকে বাধ্য করো। তুমি কি তোমার পরিচয় এবং সব ঘটনা খুলে বলবে? সবই তো বলেছি। মেয়েটি বড় ভাইয়ের লাশের দিকে ইশারা করে বলল, এই লোকটা প্রথমে আমাকে ডাকে, আমি তার প্রস্তাবে রাজি হয়ে ওখানে যাই। এমন সময় ওই লোকটা আসে, সম্ভবত শহর থেকে। ও আমাদের ফলো করছিল। আমরা ওখানে গিয়ে বসতেই ও খঞ্জর বের করে প্রথম লোকটাকে চ্যালেঞ্জ করে বসলো। প্রথম লোকটাও চট করে খঞ্জর বের করে উঠে দাঁড়ালো। শুরু হয়ে গেল দুজনের মধ্যে লড়াই। আমি ভয়ে একদিকে সরে গেলাম। এমন সময় একজন ঘোড়সওয়ার এলো। ওকে আসতে দেখেই আমি ছুটে বাগানের গভীরে ঢুকে গেলাম। কিন্তু একজন সৈনিকের সাথে আমি পারবো কি করে? লোকটি আমাকে ধরে ফেললো এবং এখানে নিয়ে এলো। কি নাম তোমার? তোমার বাবার নাম ও ঠিকানা বলো। আমি আমার ও বাবার নাম এই জন্য বলবো না, এতে আমার ও আমার বাবার নামে কলঙ্ক ছড়িয়ে পড়বে। আলী বিন সুফিয়ানের স্মরণ হলো আরসালান ও আল ইদ্রিসের মধ্যে যে কথা কাটাকাটি হয়েছিল। তখন একাধিকবার সে আল ইদ্রিসের যুবক সন্তানদের কথা স্মরণ করিয়ে দিয়েছিল। আরসালান আগে থেকে আলীর সন্দেহভাজনদের তালিকাভুক্ত ছিল। তিনি তার মহলের মধ্যে একাধিকবার সন্দেহভাজন বহিরাগতদের নিয়ে বৈঠক করেছেন বলেও রিপোর্ট করেছে তার ইনফরমার। তিনি আল ইদ্রিসকে ইশারা করে বললেন, এই মেয়ে তার পরিচয় বলতে চাচ্ছে না। আমিও মনে করি এই মেয়ে সত্য কথাই বলছে। সে একজন নারী হয়ে একা দুজন যুবককে হত্যা করতে পারে না। এমন দোষে তাকে কেউ অভিযুক্ত করলেও আমি তা মেনে নিতে পারি না। তিনি মেয়েটিকে বললেন, যাও, তুমি মুক্ত। ভবিষ্যতে আর যেন কারো সাথে রাতের অন্ধকারে নির্জন ঘোরাফেরা করতে না দেখি। এমন করলে কখন নিজেই খুন হয়ে যাবে ঠিক নেই। মেয়েটি দ্রুত কামরা থেকে বেরিয়ে গেল। আলী বিন সুফিয়ান দুজন ইনফরমারকে ডেকে একজনকে বললেন, তুমি দ্রুত আরসালানের মহলের ফটকের কাছাকাছি কোথাও গিয়ে লুকিয়ে থাকো। অন্যজনকে মেয়েটির পেছনে এমনভাবে অনুসরণ করতে বললেন যেন মেয়েটি টের না পায়। আর সে যেখানেই যাক তার সংবাদ যেন সঙ্গে সঙ্গে তার কাছে পৌঁছে দেয়া হয়। লোক দুজন বেরিয়ে গেল। মেয়েটি দ্রুত পায়ে হেঁটে যাচ্ছিল। সন্তর্পণে তাকে অনুসরণ করলো আলীর গোয়েন্দা। আলী বিন সুফিয়ানের সন্দেহই সত্য প্রমাণিত হলো। মেয়েটি আরসালানের মহলে প্রবেশ করল।
সঙ্গে সঙ্গে এই খবর পৌঁছে দেওয়া হলো আলীর কাছে। আল ইদ্রিস এ খবর শুনে আলী বিন সুফিয়ানকে বললেন, আরসালান আমাকে আমার 2 যুবক ছেলের সম্পর্কে প্রশ্ন করেছিল। তখন আমি তার ইশারা বুঝতে পারিনি। এখন স্পষ্ট বুঝতে পারছি এই ষড়যন্ত্র আরসালানের কাজ। কি ভয়ঙ্কর আর কুটিল তার পরিকল্পনা। 2 ভাইকে সে কেমন নিখুঁতভাবে একে অন্যকে দিয়ে হত্যা করিয়েছে। আল ইদ্রিস প্রধান হাকিমকে এ সংবাদ জানালেন। আলী বিন সুফিয়ান সিদ্ধান্ত নিলেন আরসালানের বাড়িতে অতর্কিত পুলিশের আক্রমণ চালিয়ে সবাইকে গৃহবন্দী করতে হবে। পুলিশ সুপার গিয়াস কামালকে সে কথা বললেন তিনি। সঙ্গে সঙ্গে পুলিশ এসে ঘেরাও করে ফেলল আরসালানের মহল। এখন আমি আল ইদ্রিসকে বলবো কেন আমি এত সাহসিকতার সাথে কথা বলছিলাম সেদিন। আরসালান মেয়েটির মুখের সমস্ত কাহিনী শুনে বলল। আমি তাকে আরও বলবো, দেখো আমি কি করতে পারি। সে মেয়েটির হাতে তুলে দিল শরাবের গ্লাস। তারপর দুজনই সফলতার অপার আনন্দে মেতে উঠল উৎসবে। তাদের সে আনন্দ উৎসবে তখনও শেষ হয়নি। হঠাৎ বিনা মেঘে বজ্রপাতের মতো সেখানে প্রবেশ করল এক লোক। এ ব্যক্তির নাম আল ইদ্রিস। তিনি আরসালান ও মেয়েটিকে নেশায় মত্ত বেহাল অবস্থায় দেখতে পেলেন। আরসালান নেশা জড়ানো কণ্ঠে বলল, আরে বাবা, এই যে দেখছি আল ইদ্রিস, কি মনে করে এলে? ছেলেরা তোমাকে না বলেই মরে গেছে? তুমি বাবা আবার কেন এলে? আমি তো তোমাকে এখনই খুন করব বলে ঠিক করিনি। তারপর হঠাৎ যেন তার হুঁশ ফিরে এলো। সে চিৎকার করে ডাকল, দারোয়ান, দারোয়ান কোথায়? এই লোক আমার বিনা অনুমতিতে আমার জান্নাতে কেমন করে প্রবেশ করেছে? তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। আল ইদ্রিস বললেন, আমি আমার সন্তান হত্যার প্রতিশোধ নিতে আসিনি। আমি তোমাকে গাদ্দারদের কি পরিণত হয় তাই দেখাতে এসেছি। ইতিমধ্যে শহরের প্রধান হাকিম, যিনি এখন ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করছেন, ভেতরে প্রবেশ করলেন। তার সাথে পুলিশ প্রধান গিয়াস কামাল ও গোয়েন্দা প্রধান আলী বিন সুফিয়ান। মেয়েটিকে গ্রেপ্তার করা হলো। আরসালানের সমস্ত চাকর চাকরানি ও বাড়ির অন্যান্য লোকদেরকে মহলে নজরবন্দি করে সেখানে সেনা প্রহরা বসানো হলো। মহলের ভেতর পাওয়া গেল একটি গোপন কক্ষ। কামরাটি গভীর ও প্রশস্ত। সেখানে তীর, ধনুক ও বর্ষার স্তূপ, তলোয়ার ও খঞ্জরের ছড়াছড়ি। খ্রিস্টানদের উদ্ভাবিত নতুন এক জাতের আগ্নেয়াস্ত্র, কয়েকটি সিন্ধুক ভরা গাঁজা, হাসিস, হেরোইন ও বিষ। আরেকটি কামরায় পাওয়া গেল সোনার ইট ও আশরাফির থলি। আরসালান তাই তার 2 স্ত্রী ও সন্তানদেরকে বাইরে কোথাও পাঠিয়ে দিয়েছিলেন। বাড়িতে পাওয়া গেল অনিন্দ সুন্দর 3টি যুবতী মেয়ে। এদের মধ্যে কে যে কার চেয়ে বেশি সুন্দরী সে বিচারের ভার কাউকে দিলে সে 7 দিন পর্যন্ত গালে হাত দিয়ে বসে থাকবে, কিন্তু মুখ খুলবে না। 3টি মেয়েই খ্রিস্টান। রাতের মধ্যে মহলের চাকর বাকরদের জবানবন্দি নেওয়া হলো। দেখা গেল তাদের মধ্যে 3 জন খ্রিস্টানদের গোয়েন্দা। তুমি কি স্বেচ্ছায় বলবে তোমার ইচ্ছা ও পরিকল্পনা কি? প্রধান হাকিম আরসালানকে জিজ্ঞেস করলেন। এই ধন দৌলত ও অস্ত্রশস্ত্র স্তূপ তোমার মৃত্যুদণ্ডের জন্য যথেষ্ট, তবে মৃত্যুর শাস্তি দিয়ে দাও। সে নেশার ঘরে বলল, যদি মরতেই হয় তবে নীরব থেকে মরি না কেন? সেটা তোমার ইচ্ছা। মৃত্যু মানেই তুমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাচ্ছ। আল্লাহর বড় মেহেরবান। এমনও তো হতে পারে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে তোমার যেসব বন্ধুরা কাজ করছে তাদের নাম এবং পরিকল্পনার কথা যদি বলে যাও, তিনি তোমাকে মাফও করে দিতে পারেন। প্রধান হাকিম বললেন, আমি দোয়া করব তোমার এই পুণ্য কাজের জন্য আল্লাহ যেন তোমাকে এত বড় পাপ থেকেও ক্ষমা করে দেন। তোমরা তো আর আমাকে ক্ষমা করবে না? আরসালান বলল, সুলতান আইয়ুবী এর চেয়েও বড় পাপীকে ক্ষমা করেছেন, এমন দৃষ্টান্তের কথা তোমার জানা আছে। আলী বিন সুফিয়ান বললেন, তোমার বাঁচার পথ হতে পারে যদি তুমি বলে দাও এখানে কি ধরনের ধ্বংসাত্মক কাজ চলছে এবং যারা করছে তাদের ধরার ব্যাপারে আমাদের সাহায্য করো। আরসালান মদের প্রভাবে ঠিকমতো দাঁড়াতে পারছিল না। সে এদিক ওদিক টলছিল আর তাকিয়ে তাকিয়ে দেখছিল সবাইকে। আল ইদ্রিসের কোমরে খুদে তলোয়ারের মতো লম্বাটে খঞ্জর ঝুলছে। আরসালান টলতে টলতে একসময় তার কাছাকাছি হলো এবং অকস্মাৎ কেউ কিছু বুঝে ওঠার আগেই দ্রুত বেগে সে খঞ্জর টেনে বের করে নিয়ে নিজের বুকে বসিয়ে দিল। আলী বিন সুফিয়ান ঝাঁপিয়ে পড়ে খঞ্জরটি কেড়ে নিতে চেষ্টা করলেন, কিন্তু হাতের বেকায়দায় চাপে তা পেটের আরো গভীরে ঢুকে গেল। আরসালান রক্তাক্ত বুকে লুটিয়ে পড়ল তার মূল্যবান লাল গালিচার ওপর।
পুলিশ সুপার খঞ্জরটি টেনে বের করতে চাইলে আরসালান হাত ইশারায় তাকে নিষেধ করে বলল, আগে আমার কথা শোনো। আমি মরে গেলে তখন ওটা বের করে নিও। আমি আমার পাপের শাস্তি নিজেই নিলাম। আমি আর জীবিত অবস্থায় সুলতান সালাহউদ্দিন আইয়ুবের সামনে উপস্থিত হতে চাই না, কারণ তিনি আমাকে একজন পরম বিশ্বাসী একান্ত বন্ধু বলে মনে করতেন। আমি যা বলছি তার বাইরে আমি তোমাদের কোনো প্রশ্নের জবাব দেব না। মিশর এক ভয়াবহ সংকটে পড়ে গেছে। মিশরে যে সেনাবাহিনী আছে তারা বিদ্রোহের জন্য প্রস্তুতি নিচ্ছে। সৈন্যদের রসদপত্রের ঘাটতির ব্যবস্থা আমিই করেছি। সৈন্যদের খাবারের কোনো কিছু পাওয়া যাচ্ছে না, এই প্রচারণা ছড়াচ্ছে খ্রিস্টানরা। আমার দলে অনেক ভালো লোকও আছে, আমি কারো নাম বলবো না। ফেদাইন ও ফাতেমীয় দল ঐক্যবদ্ধভাবে মিশরের ধ্বংসের পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। তোমরা বিদ্রোহকে ঠেকাতে পারবে না। নতুন সৈন্য নিয়ে এসো। অবস্থা তোমাদের নিয়ন্ত্রণের বাইরে। আর কোনো কথা বলতে সে পারল না। তার প্রাণবায়ু শেষ হয়ে গেল। তার বাড়িতে যে ৩ জন মেয়ে পাওয়া গেল তাদের সম্পর্কেও সে কিছু বলতে পারল না। ফলে মেয়েদের জবানবন্দি গ্রহণ করতে হলো সত্য বলে। তারা নিজেদের সম্পর্কে বলল তাদেরকে নৈতিক চরিত্র ধ্বংস করা ও পুরুষদের ফাঁসানোর কাজে ব্যবহার করার জন্য পাঠানো হয়েছে। আরসালানের বাড়িতে রাতে গোপন আসর বসত। এই আসরে বিভিন্ন সরকারি কর্মকর্তা ও সামরিক অফিসাররা আসত। এরই ফাঁকে চলত তাদের গোপন বৈঠক। আসরকে মাতিয়ে রাখার কাজে ব্যবহার করা হতো মেয়েদের। যে মেয়েটি 2 ভাইকে পরস্পরের বিরুদ্ধে উস্কিয়ে তাদের খুন করিয়েছে, সে হত্যার পুরো ঘটনা বর্ণনা করল। সে বলল সে প্রথমে আলী ইদ্রিসের বড় ছেলেকে তার ভালোবাসার জালে ফাঁসিয়ে নেয়। আরসালান প্রথমে তার ছেলেদেরকে আলী ইদ্রিসের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু পরে পরিকল্পনা পরিবর্তন করে মেয়েটিকে বলল তার 2 সন্তানকে হত্যা করার ব্যবস্থা করা। এক রাতে প্রায় 250 উট কেন্দ্রীয় গোয়েন্দা অফিসের সামনে এনে হাজির করা হলো। এগুলোর উপরে খাদ্যশস্য সহ বিভিন্ন সামগ্রী বোঝাই। এই উটগুলো কয়েকটি কাফেলায় বিভক্ত ছিল। বিভিন্ন স্থান থেকে এদের ধরে আনা হয়েছে। দেশের খাদ্য সামগ্রীর জিনিসপত্র দেশের বাইরে পাচার হয়ে যাওয়ার পথ বন্ধ করার জন্য সর্বত্র টহল বাহিনী নিয়োগ করা হয়েছিল। এটাই এই টহলদার বাহিনীর প্রথম সফলতা। এইসব কাফেলার সঙ্গে যেসব লোক পাওয়া গেল তারা শহরের কয়েকজন বড় বড় ব্যবসায়ীর নাম বলল। এই ব্যবসায়ীরা সবাই ছিল আড়তদার। তারা খাদ্যশস্য সংগ্রহ করে সেগুলো মাটির তলে গোপন কক্ষে লুকিয়ে রাখত। এরপর গভীর রাতে অচেনা ব্যাপারীর এসে ওদের কাছ থেকে সেসব মাল চড়া দামে কিনে নিত। লোকগুলো এমন কিছু ঠিকানাও দিল যেখানে এই সকল অপরিচিত ব্যবসায়ীরা গোপনে বাস করত এবং খাদ্যশস্য ও জিনিসপত্র মজুত করে পরে সুযোগ মতো দেশের বাইরে পাঠিয়ে দিত। উটের আরোহীরা সীমান্তের কয়েকটি স্থানের কথা বলল, যেখান থেকে এইসব মালামাল সুদানে পাচার করা হয়। সেখানে সীমান্ত পারাপার করার জন্য বিশেষ বাহিনী সর্বদা উপস্থিত থাকে। এরা সীমান্তে নিয়োজিত বিভিন্ন কমান্ডারদের সাথে আঘাত করে এবং তাদের মোটা রকমের ঘুষ দিয়ে কাফেলা পারাপারের ব্যবস্থা করে। এসব কাজ আরসালানের ছত্রছায়ায় এবং তারই পৃষ্ঠপোষকতায় সম্পন্ন হতো। আলী ইদ্রিসের সন্তানদের বিপথগামী করার ঘটনা সেসব শত শত ঘটনার একটি, যা সুলতান আইয়ুবের অনুপস্থিতির সুযোগে মিশরে বন্যার মতো ছড়িয়ে পড়েছিল। আলী ইদ্রিস এবং অন্যান্য সকল হাকিম মিশরের এই অরাজক অবস্থা, আরসালানের বিশ্বাসঘাতকতা ও আলী ইদ্রিসের 2 যুবক সন্তানকে হত্যা করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা আহ্বান করল। বক্তৃতা আলী বিন সুফিয়ান, গিয়াস কামাল সহ সকলেই বলল, মিশরের অবস্থা এখন চরম বিশৃঙ্খল হয়ে পড়েছে। এই নিয়ন্ত্রণ করার দুঃসাধ্য হয়ে উঠেছে। সবচেয়ে বড় কথা, মিশরে যদি বিদ্রোহ ছড়িয়ে পড়ে, ফাতেমী ও ফেদাইনরা যদি প্রভাবশালী লোকদের হত্যা করতে শুরু করে, তবে এর দায়িত্ব আমাদের ঘাড়েই পড়বে। এই ধরনের ঘটনা ঘটে যাওয়ার আগে সমস্ত পরিস্থিতি সুলতান আইয়ুবকে অবগত করানো উচিত। সুলতানকে অনুরোধ করা দরকার যেন তিনি কারো উপর যুদ্ধের দায়িত্ব ন্যস্ত করে কায়রো চলে আসেন। এই বক্তব্যের সূত্র ধরে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হলো আলী বিন সুফিয়ান যুদ্ধ সেক্টরে সুলতান আইয়ুবের কাছে যাবেন পরিস্থিতি তুলে ধরতে।